আজকে প্রেজেন্টেশনটা ছিল বাসা নিয়ে একটা লেকচার দিতে। আমরা বাসা নিয়ে বলবো। এখানে আমরা বাসাটাকে তো রেসিডেন্স বলি, ডেফিনেটলি। রেসিডেন্স বললে আসলে দুরকম, এই নর্থ আমেরিকা বা ইউরোপে দুরকম ভাবে আমরা বুঝি। একটা হলো হাই রাইজ লিভিং, আর একটা হলো লো রাইজ। আমাদের কনটেক্সচুয়ালি আমাদের এই জায়গাগুলিতে জায়গা এত বেশি এইসব দেশে, আমাদের ইউজুয়ালি কোনো হাই রাইজ বিল্ডিং খুব ডিস্টিংক্ট কয়েকটা জায়গা ছাড়া হয় না। সো অ্যাকচুয়ালি সবগুলি লো রাইজ। সো রেসিডেন্স যখন আমরা বলি, এই রেসিডেন্সের টাইপ আসলে দুটা, তাহলে লো একটা আর একটা হলো উঁচু। এই উঁচুগুলিটাকে আমরা অ্যাপার্টমেন্ট বা কন্ডো বলি, আর নিচুগুলিকে আমরা তিনটা ভাবে এক্সপ্লেন করি। আমাদের পুরো প্রেজেন্টেশনটা আজকে ওই যেটা বলতেছি যে কি নিয়ে কথা বলবো আর কিভাবে জিনিসগুলি হয় সেটা নিয়ে কথা বলবো, আর শেষে কেন হয় এগুলি, এই তিনটা স্লটে আমরা ভাগ করে কথা বলবো। প্রথমে আমরা যেটা বলতেছিলাম যে হাউজিং টাইপ আমাদের এই সাবকন্টিনেন্ট ছাড়া আমাদের ইউরোপ বা আমেরিকায় যে এই হাউজিং টাইপটা আছে, আমি পার্টিকুলারলি ফোকাস করছি নর্থ আমেরিকা, বিকজ আমি এখানে কাজ করছি। আর ইউরোপের কয়েকটা জোন আমরা পরে ক্লাইমেটিক কতগুলি কনসিডারেশনে কেন এই জোনগুলি ওগুলি বলার চেষ্টা করব। তো প্রথমে যখন বলছি যে হাউজিং টাইপ, এই হাউজিং টাইপ অ্যাকচুয়ালি হবে হলো প্রথম যেটা আমরা মাস্টার প্ল্যানিং এ আর্কিটেকচারের স্টুডেন্ট যারা আছে তাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের ফোর্থ ইয়ারে একটা হাউজিং প্রজেক্ট থাকে। তো ওখানে যখন আমরা লো কস্ট হাউজিং যেরকম করি, মাস্টার প্ল্যান গুলি অনেকটা এরকম হয়। পেডিস্ট্রিয়ান আর ভেহিকুলার আমরা একটু আলাদা করার চেষ্টা করি, প্রত্যেকটা বাসার জন্য ডেডিকেটেড গার্ডেন থাকে। অ্যাকচুয়ালি এগুলি কিন্তু এখানকার মাস্টার প্ল্যানিং এর ইনফ্লুয়েন্স। তো আমরা টিপিক্যালি লন্ডনে বা ইউরোপে যখন যাই, সুইডেনে যাই বা স্টকহোম, যে কোনো শহরে টিপিক্যাল যে এলিভেশনটা দেখা যায়, এরকম একটা এলিভেশন, লাইন ধরা কতগুলি ঘর, এই 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 টিপিক্যাল এই বাসাগুলিকে আমরা বলি, টার্মিনোলজিক্যালি আমরা বলি টেরাস হাউস। সো এটার অনেক কালার ছবি টবি সবখানে ভিউ কার্ড পোস্ট কার্ডে আপনারা দেখবেন। সো এইটা হলো একটা টাইপ, এটার উপর মাস্টার প্ল্যান গুলি এরকম হয়। সেকেন্ড একটা আছে, আমরা অনেক সময় ভিলা বলি, ম্যানশন বলি, আর এটার টার্মিনোলজিটা হলো ডিটাচড হাউস। সো আমাদের গুলশান বনানীতে আমরা যে প্রত্যেকটা গেটেড কমিউনিটি, এক একটা বাসা প্রত্যেকটা একটা লটের মধ্যে হওয়া, এই এই ঘটনাটাকে আমরা ডিটাচড হাউস বলি। এই ডিটাচড হাউসের মাস্টার প্ল্যানিংটা অনেকটা এখন যেটা দেখছেন স্ক্রিনে, অনেকটা এরকম। প্রত্যেকটার জন্য আলাদা একটা লট দেওয়া হয়। ওরা ওই লটের মধ্যে নিজেদের মতো কাস্টমাইজ বাসা বানাতে পারে, অথবা ধরেন 20টা বা 25টা লট কোনো একটা বিল্ডার একই সাথে টিপিক্যালি একই রকম ভাবে বানায়। এখানকার রুল রেগুলেশন আর কতগুলি ক্লাইমেটিক কনসিডারেশনে মোস্টলি আমাদের এই এলিভেশন বা ফর্মগুলি ডিপেন্ডেন্ট। সব সময় দেখা যাবে যে এখানে পিচ রুফ বা স্লো প্রুফ আছে বিকজ অফ স্নো। আমরা যেই কয়েকটা স্লাইড পরেই আমরা বুঝতে পারবো যে কি জন্য এই আর্কিটেকচারাল এই গ্রামারটা সবসময় রিপিটেড হয় এগেন এন্ড এগেন। সো এই ডিটাচড হাউস আবার আরেক রকম হয় শহর অঞ্চলে। শহরে যেখানে স্পেস একটু লিমিটেড, ডাউন টাউন আর কি, ডাউন টাউনে ওইখানেও ডিটাচড হাউস হয়। এই এই ডিটাচড হাউসের ডান দিকে নিচের যে ছবিটা, এটা একটু ছোট ছোট জায়গায়, আপনারা যারা জাপানে গিয়েছেন বা কোরিয়া গিয়েছেন, আরবান এরিয়াতে এরকম ডিটাচড হাউস ইউজুয়ালি দেখবেন আপনারা। আর সবার শেষে যেটা আমরা বলছি সেটা হলো কন্ডো কমপ্লেক্স বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। বড় বড় জায়গা ছেড়ে ওরা ডেনসিটি বাড়ানোর চেষ্টা করে। এগুলি একটু এক্সপেন্সিভ এরিয়াতে ওরা করে, একটু রুরাল এরিয়াতে ইউজুয়ালি এই প্র্যাকটিসটা নাই, বিকজ ওরা ওই ল্যান্ডের দাম এত কম হয় ওটাকে জাস্টিফাই করতে পারে না। সো যেখানে আপনার আরবান এরিয়া একটু ডেনসিটি ওদের বাড়ানো উচিত উইথ অল দি এমিনিটিস। ওগুলি কিছু রুল রেগুলেশন আছে যে কিভাবে কতটুকু জায়গা কতটুকু, এটা পরেই আমরা এক্সপ্লেন করব যে কিভাবে কিভাবে ওরা ফলো করে। বাট দিস ইজ দি থার্ড টাইপ অফ লিভিং, রেসিডেন্সিয়াল লিভিং যদি হয়, এটা ইট ক্যান গো আপ টু 80 স্টোরি পর্যন্ত হতে পারে এই অ্যাপার্টমেন্ট বা কন্ডো কমপ্লেক্সে, যেগুলি আমরা দুবাইতেও অনেক দেখছি রেসিডেন্সিয়াল বিল্ডিং। বাট দ্যাটস টোটালি ডিফারেন্ট কনটেক্সট।
আহ, এই 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 পর্যায়ে আমরা যখন বললাম যে আমাদের বাসা বাড়ি কত রকম ভাবে হয়, একটা সেকেন্ড, ইউরোপে এই বাসাবাড়ির প্ল্যানিং শুরুতে যখন আমরা প্ল্যানিংটা করি, ইউরোপে কমন প্র্যাকটিস হলো ওদের দুটা স্টেজে হয়। একটা এটাকে দুই ভাগে ভাগ করে, একটা হলো প্ল্যানিং পারমিশন আর একটাকে বলে বিল্ডিং কন্ট্রোল। প্ল্যানিং পারমিশন ইজ কাইন্ড অফ, ওরা প্রথমে লিগালি বলে যে এই জায়গাটার ইউজ এটা আপনি করতে পারবেন। সো আপনার একটা জায়গা আছে বা এটা ডেভেলপমেন্টের জন্য সিটি সিটি কাউন্সিলেই প্ল্যানিং ডিপার্টমেন্টে আপনি সাবমিট করবেন, এইটা হলো আমার প্রপোজাল, আমি এটা করতে চাই। ওরা ওই ল্যান্ড ইউজের উপর ওদের প্যারামিটারে, ওরা এথিক্যাল গ্রাউন্ডে ওইগুলি যখন কোয়ালিফাই করতেছেন, ওরা একটা পারমিশন দিবে, ইয়েস ইউ ক্যান গো ফর এ রেস্টুরেন্ট, অর ইউ ক্যান গো ফর এ কমার্শিয়াল বিল্ডিং, অর ইউ ক্যান গো ফর এ রেসিডেন্সিয়াল বিল্ডিং। দিস ইজ নাম্বার ওয়ান। এটার সাথে কিন্তু এক্সিকিউশনের কোনো সম্পর্ক নাই। আপনি এই প্ল্যানিং পারমিশন করার পর ইউ ক্যান সেল দি লট, আপনি সিম্পলি এটাকে বিক্রি করে ফেলতে পারেন, আপনি নাও করতে পারেন। ইট হ্যাজ এ ভ্যালিড ডেট, প্রবাবলি এই মুহূর্তে এটা হলো 7 ইয়ার্স, কোনো কোনো সিটিতে এটা 3 ইয়ার্স পর্যন্ত হয়। আপনি একটা প্ল্যানিং পারমিশন নিলেন, এটাকে 3 বছরের মধ্যে আপনাকে ওটা করতে হবে। যদি না করেন তাহলে এটা ইনভ্যালিড। ওই আবার যেহেতু রুল রেগুলেশন বা চেঞ্জেস হয়, লস বাই লস চেঞ্জ হয়, ওরা এটার একটা মেয়াদ দিয়ে দেয়। এখন ইউরোপের সেকেন্ড টাইপ যেটা হলো, সেটা হলো বিল্ডিং কন্ট্রোল, উইচ উই ইউজুয়ালি নো অ্যাজ কনস্ট্রাকশন ড্রয়িং। সো ওরা যখন এথিক্যালি বলছে যে আপনি একটা বাসা তৈরি করতে পারবেন, দে ওয়ান্ট টু নো যে আপনি কিভাবে বাসাটা তৈরি করছেন, ফাউন্ডেশনের ডিটেইল কি, এটা কি সেটা কি, উইল কাম ইনটু ডিটেলস, যে কতগুলি এটার সাথে অ্যাসোসিয়েটেড সার্ভিসেস গুলি আছে, এগুলি ড্রয়িং আপনাকে জমা দিতে হবে। তখন ওগুলি বিল্ডিং কন্ট্রোল দুজন দুজন দু রকম, প্ল্যানিং অফিসার একজন, বিল্ডিং কন্ট্রোল অফিসার একজন। সো পুরো ইউরোপে যখন প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকে পাশ হয়ে আসলো, ওরা কিন্তু নাই আর সিনে। বিল্ডিং কন্ট্রোল অফিসার ইজ ইনচার্জ, ও আপনাকে সবসময় গাইড করে করে প্রজেক্টের কমপ্লিশনে নিয়ে আসবে। সো এটা আমাদের ইউরোপে আমরা প্র্যাকটিস করে দেখছি। আর নর্থ আমেরিকায় একই জিনিসটা, ইন্টারেস্টিংলি এখানে একটু চেঞ্জেস আছে। সিটি কাউন্সিলের একটা কিছু অ্যাকোমোডেটেড হয়, এবং এখানে বিল্ডিং কন্ট্রোল অফিসার আমার মনে হয় এটা মিউট করতে হবে। সো নর্থ আমেরিকায় ইনক্লুডিং কানাডা, এটার প্ল্যানিং পারমিশনটা সিঙ্গেল প্রং, একটা জায়গাতেই হবে। বিল্ডিং প্ল্যানিং অফিসার, যে এটাকে আমরা বলি কেস অফিসার, কেস ভিত্তিক এক একটা কেস এক একটা অফিসার ফলো করে, তার একজন সুপারভাইজার থাকে, সে একই সাথে 10টা বা 7টা প্রজেক্ট নিয়ে কাজ করে। সে ডিটেলটা করার পর তার হেডকে দেয়, তারা অ্যাপ্রুভালটা দেয়। এই যখন এই প্ল্যানিং পারমিশনটা আপনি দিচ্ছেন, তখন বিল্ডিং এর সমস্ত ড্রয়িং ডিটেল একত্রে সাবমিট করতে হয়। আপনি ডান দিকে যে ড্রয়িংটা দেখতেছেন, যেটাকে আমরা বলতেছি ইউরোপে বিল্ডিং কন্ট্রোল, এটা এখানে হচ্ছে হলো প্ল্যানিং পারমিশনের একটাই ড্রয়িং, ওয়ান সেট অফ ড্রয়িং। এইটার সাথে সাথে ওরা করবে কি, স্টেক হোল্ডার মানে আপনার নেইবার, পাবলিক হিয়ারিং, মানে ওরা যা যা করার দরকার, ইউজুয়ালি পাবলিক হিয়ারিং হয় না, যদি কেউ অবজেকশন দেয় তখন অনেক সময় কেস কামারি হয়, আপনার পাবলিক হিয়ারিং হয়। এই ওদেরকে সবাইকে নোটিস করে। কখনো কোনো স্পেশাল কেসে আপনি ধরেন একটা জায়গার ভ্যালু অনুযায়ী এস্টাবলিশ করতেছেন যে এইটাকে এইরকম প্ল্যানিং করা উচিত, তখন এটার স্পেশাল একটা কমিটি হয়, ওইটা এটার ইরেগুলার 3 মাস পর পর একটা মিটিং হয়, ওখানে আপনি ওটা পাস করায় নিয়ে আসতে পারবেন। ইউজুয়াল টাইম হলো 3 to 6 উইকস। আর এই পাবলিক এই পারমিটটা অলওয়েজ, বাংলাদেশে এটার প্রচলন আছে, ওই যে রাজুকের বড় একটা ড্রয়িং এর যে ডিটেলটা থাকে, এটা আসলে এখানেও ডিসপ্লে করতে হয় সব সময় আপনার ওই ইয়েতে, ওই সাইটের ফেন্সিং এর উপর। আমরা সেকেন্ড ফেজে যখন যাচ্ছি, সেটা হলো যে আমরা কিভাবে এটা তৈরি করার চেষ্টা করব, কিভাবে আমরা এটা তৈরি করব। এটার মধ্যে আমরা 3টা ইস্যু নিয়ে কথা বলবো, সেটা হলো বিল্ডিং কোড, আর বিল্ডিং সার্ভিসেস, আর সাইনিং অথরিটি। এটা খুবই ইন্টারেস্টিং টপিক, আপনারা লাস্টের খুব মজা পাবেন। একটা ইন্স্যুরেন্স বলে একটা ইস্যু আছে এইসব দেশে, যেটা আসলে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে ডমিনেট করে। বাংলাদেশে আর্কিটেক্টরা, ডিজাইনাররা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিকে ডমিনেট করে, এখানে ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি ডমিনেট করে পুরা ঘটনাটা, পুরাটা রিভার্স। উইল ডিসকাস এখনই। সো অন্টারিও বিল্ডিং কোড যেটা, সেটা হলো
এই রাজুকের ওই রুলের মতোই আমাদের এখানে ল্যান্ড জোনিং আছে বিভিন্ন জায়গায় কমার্শিয়াল, এবং স্ট্রিক্টলি ওরা ফলো করে ল্যান্ড ইউজটা কি হবে, গ্রাউন্ড কাভারেজ কি। অ্যাকচুয়ালি এখানে এফএআর বলে নাই, গ্রাউন্ড কাভারেজ আর এফএআর একত্রে একই সাথে ওরা হিসাব ক্যালকুলেশনে আনে। আর হাইট লিমিট আছে ডেফিনেটলি। আর এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশে যে প্রচলনটা নাই, এইসব দেশে প্রচন্ড প্রচলিত এটা, সার্ভেয়ার ইজ এ মাস্ট। কারণ সার্ভেয়ার আপনি বলছেন যে এটা গ্রাউন্ড লেভেল, মেবি দ্যাট ইজ নট দি গ্রেড লেভেল, মানে গ্রাউন্ড লেভেল গ্রেড লেভেল ইজ ডিফারেন্ট। একটা বেঞ্চমার্কিং থাকবে, সার্টিফাইড কেউ এসে বলতে হবে যে দিস ইজ দি পয়েন্ট ইউ স্টার্ট ফ্রম। সো আপনি যদি মাটির তলায় ল্যান্ডস্কেপিং করে নিচে চলে গেছেন, ওখান থেকে 3 ফিট উপর থেকে আপনি শুরু করলেন, ইউ ক্যানট ডু ইট। একটা সার্ভেয়ারকে এসে বলতে হবে দিস ইজ দি জিরো লাইন, দিস ইজ দি ডট পয়েন্ট, অ্যান্ড ফ্রম দেয়ার আপনি 54 ফিট 3 ইঞ্চি যাইতে পারবেন। সো একটা সার্ভেয়ার ইজ এ মাস্ট এগুলি কনস্ট্রাকশনে। সার্ভেয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, সার্টিফাইড ইঞ্জিনিয়ার, দে আর কোয়াইট ডিফারেন্ট। সার্ভেয়ার ইজ এ সার্ভেয়ার, ও ছাড়া কেউ এটাকে সার্টিফাই করতে পারবে না। কোনো সিভিল ইঞ্জিনিয়ার বাংলাদেশে যেরকম সিভিল ইঞ্জিনিয়ার অনেক সময় বলে যে এটা এটা এখানে ওই রকম ভাবে হবে না, সার্ভেয়ারকেই সার্টিফাই করতে হবে তার ওই সাইটের স্পেশাল ইস্যুগুলি, এই সার্ভেটা। এবং প্রত্যেকে ইজ ব্যাকড বাই ইন্স্যুরেন্স। কোনো একটা ডিসপিউট হলে ওই 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 ফেজের ওই লোকটার ইন্স্যুরেন্স ধরে লিঙ্কটা আসবে। মানে সার্ভেয়ার কোনো যদি ফল্ট করে যার জন্য সিটি এফেক্টেড হয়, এটা ক্লায়েন্টের দোষ হবে না, সার্ভেয়ারকে ওই ইন্স্যুরেন্স পে করবে, ওই ইন্স্যুরেন্সের টাকা যাবে হলো আপনার সিটিতে। সো এভরিওয়ান ইজ ইন গুড 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 স্টেটে, যে কোনো ঝামেলা নাই। এটা পরে আরেকটু বলছি যে ইন্স্যুরেন্সটা কত ইম্পর্টেন্ট। অনেক সময় আশেপাশে একই সাইট, আপনার সামনে একটার ফরেস্ট আছে, একটা ফরেস্ট নাই, একটার একই লটে 6 নম্বর লটের পিছনে একটা স্কুল আছে, আপনার স্কুল নাই। এটার জন্য বিল্ডিং কোড ডিফারেন্ট হবে। বাংলাদেশে আপনারা যেরকম রেসিডেন্সিয়াল বা কমার্শিয়াল একটা রোডের পাশে সবগুলি গণহারে আপনার 16 তলা বিল্ডিং বা 18 তলা বিল্ডিং আমরা দেখি যে বাই ডিফল্ট দিয়ে যাচ্ছে। এটা প্রত্যেকটা কেস স্পেসিফিক, প্রত্যেকটা সাইটের জন্য, প্রত্যেকটা ইস্যুর জন্য আলাদা হতে পারে। কখনো বলা যায় না যে ডানেরটা আমাকে ও দিছে প্রবাবলি আমি পাবো। এটা কোয়াইট রিডিকুলাস, আপনি এটা অ্যাজিউম করতে পারবেন না। সেকেন্ড হলো যে বিল্ডিং সার্ভিসেস বলতে আমরা যেটা বুঝি, ওই যে আমরা ড্রয়িং করলাম এটার মধ্যে আসবে হইলো এইচভ্যাক সিস্টেম। এখানে এয়ার কন্ডিশনিংটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আমরা জোনটা যেটা টার্গেট করছি সেটা হলো ঠান্ডা জোন। স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট, ইলেকট্রিক্যাল ইম্পর্টেন্ট, এবং ডিজাইনার। এখানে আমরা যখন প্ল্যানিং পারমিশন সাবমিট করি, যেই ফর্মটা আছে ওখানে কখনো লেখা নাই যে আর্কিটেক্টের সাইন। এটা খুবই ইন্টারেস্টিং এই দেশে। এখানে লেখা ডিজাইনারের ডিটেইল, হুজ দি ডিজাইনার। ইন্টারেস্টিং ব্যাপার হলো ওনার ক্যান বি এ ডিজাইনার, ও কিন্তু কাগজ কলমে যদি কনভে করতে পারে যে আমি এটা করতে চাই উইথ অল দি রিকোয়ারমেন্টস, দ্যাট উইল গো থ্রু, এবং ও পারমিশনটা পাবে। ওরা আবার যখন দেখে যে ও একটু নোভিস টাইপের, ওরাই ওই সিটি প্ল্যানিং অফিসাররাই হেল্প আউট করার চেষ্টা করে যে তুমি এইভাবে এইভাবে আঁকো, তাহলে আমরা এই জিনিসটাকে কোয়ালিফাই করাবো। সো ওরা টিমে আসে। সো ইট ইজ নট নেসেসারিলি আর্কিটেক্ট, রেজিস্টার্ড আর্কিটেক্ট যে একটা বিল্ডিং সাইন করতেছে এটা সব সময় না। এটার একটা প্যারামিটার হলো 6000 স্কোয়ার ফিটের আগ পর্যন্ত এনিবডি ক্যান সাইন। 6000 স্কোয়ার ফিটের বেশি, মানে 600 স্কোয়ার মিটারের বেশি যদি হয় তাহলে ইউ নিড এ রেজিস্টার্ড আর্কিটেক্ট। সো রেসিডেন্সের ক্ষেত্রে যখন আমরা কন্ডো বা অ্যাপার্টমেন্ট বিল্ডিং বলছি, তখন কেবল ডিজাইনার না, রেজিস্টার্ড আর্কিটেক্ট লাগবে। আর বাকি সব সময় এই ডিজাইনাররা আর্কিটেক্ট হতে পারে, রেজিস্টার্ড সার্ভেয়ার হতে পারে, পিঞ্জ হতে পারে, তারা সাইন করতে পারবে। আমাদের আরেকটা হলো এটার জন্য থাকে হলো ইউটিলিটি আর মিউনিসিপ্যালিটি সার্ভিস। এই দুটোর জন্য সিটির লোকরা আসবে। গ্যাস আর হাইড্রো হলো প্রাইভেটলি আসে, এটা সিটির সাথে কোনো সম্পর্ক না। সিটির সম্পর্ক হলো যেটা ওরা টেক কেয়ার করে, পানি এবং আপনার সুয়ের লাইন। এই দুটা সিটি এসে ওই হাউসে অ্যাকোমোডেট করে, রেসিডেন্সে অ্যাকোমোডেট করে। আর আপনি গ্যাস যে কোনো প্রাইভেট লোকের কাছে যেতে পারেন, ওটার সাথে ওদের কোনো সম্পর্ক নাই। আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম ডিজাইনার ক্যান বি সার্টিফাইড ইঞ্জিনিয়ার। সো কেন এটা আসছে, সিটি যখন দেখে যে একজন রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার বা একজন রেজিস্টার্ড কোনো পার্সোনাল সাইন করেছে ওই পেপারটা, যেটা সিটির কাছে গিয়েছে, সিটি চোখ বন্ধ করে ওটাকে অ্যাপ্রুভাল মোস্টলি দিয়ে দেয় যদি কোনো ডিসএগ্রিমেন্ট না হয়। কারণটা হলো ওরা জানে এটা নিয়ে যদি কোনো ডিসপিউট হয়, এই রেজিস্টার্ড আর্কিটেক্টের ইন্স্যুরেন্স উইল টেক কেয়ার অফ দ্য হোল থিং। সো এভরি
এই ফেজগুলি ইজ ব্যাকড বাই ইন্স্যুরেন্স। সো এই প্রফেশনাল প্র্যাকটিস, এই বাসাটা যখন আপনি করতেছেন, কনস্ট্রাকশন করতেছেন, কেউ কিন্তু নগদ টাকা দিয়ে বিল্ডিংটা তৈরি করে না, ক্যাশ টাকা দিয়ে করে না। আপনি একটা আপফ্রন্ট মানি দিলেন, বাকিটা সব সময় ফিনান্সিয়াল ইনস্টিটিউট দেয়, মর্টগেজ নেন আপনি বা লেন্ডার আকারে লেন্ড করেন টাকা। সো এই টাকাটা সবসময় ইজ অলওয়েজ ইনশিওর্ড বাই কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানি। সো ওরা চায় কোনো একজন প্রফেশনাল অ্যাফিলিয়েটেড কেউ একজন সাইন করুক। সো আইদার হি ক্যান বি এ সার্ভেয়ার, আইদার হি ক্যান বি এ পি ইঞ্জ, অর হি ক্যান বি এ রেজিস্টার্ড আর্কিটেক্ট, ইভেন হি ক্যান বি এ রেজিস্টার্ড ডিজাইনার অ্যাজ ওয়েল, যে ওই ৬,০০০ স্কোয়ার ফিটের নিচে সাইন করতে পারবে। লাস্ট কথা আবারও বলছি, এদের সাহায্য ছাড়া একজন ওনার নিজেই কিন্তু প্ল্যানিং পারমিশন করতে পারেন। ওই ক্ষেত্রে ওই ইন্স্যুরেন্সটা কাভার করে না। ওই ইন্স্যুরেন্সটা ওই ওনার যদি আন্ডারটেকিং দেয় যে আমি ইন্স্যুরেন্সটার জন্য লায়াবল, এবং কেউ যদি বলে যে আমি পুরা নগদ টাকা দিয়ে নিজের বাসা বানাচ্ছি, ওই ক্ষেত্রে সেই ওনার নিজেই এই বাসাটা বানাতে পারবে, কোনো প্রফেশনাল বডির দরকার নাই। এটা খুবই ইন্টারেস্টিং, আনলাইক ওই বাংলাদেশের ইসের মতো। লাস্ট ফেজে যাচ্ছি আমি আমাদের প্রেজেন্টেশনের, যে কেন এটা একটু লম্বা, ওগুলি ছিল একটু ছোটখাটো, দেখি আমরা টাইমে পাই কিনা। যেটা হলো ক্লাইমেট। আমরা যে ক্লাইমেটের কথাটা বললাম, আমি এখানে যে ব্লু রঙের যে জোনটা দেখছেন, এটাকে আমরা বলছি হলো আটলান্টিক জোন। এই 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 অংশটার অলমোস্ট সিমিলার অংশ হলো এই ডান দিকে যে নর্থ আমেরিকার উপরের অংশ যেটা ডার্ক, ওটা সিরিয়াস আর্কটিক জোনে, ওইটা না। মাঝখানের যে একটু পার্পলিশ যে ব্লু কালার দুটা দেখছেন, এই ব্যান্ড আর ওই ব্লু ব্যান্ড, এই দুটাকে আমরা অ্যাড্রেস করে আজকের কথাগুলি বলছি। আমরা মোটামুটি কোল্ড, এক্সট্রিম কোল্ড না, ভেরি কোল্ড অ্যাকচুয়ালি, এই জোনগুলিতে কিভাবে হাউজিং বা রেসিডেন্সেস গুলি করে, ওটা নিয়ে আমরা কথা আজকের লেকচারটা। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পুরা আমাদের এখানকার পুরা বাসা, পুরা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হয় হলো উডেন ফ্রেমে, উডেন স্টাড, এবং এইটার উপরে এনভেলপ হয়, এটার উপরে একটা কেজিং হয় লো রাইজ বিল্ডিং গুলিতে, তার উপরে আমরা একটা ক্ল্যাডিং করি। লাস্টের দিকে একটা সারপ্রাইজ আছে, আমরা দেখবো যে ঘটনাটা কি। কিন্তু যখন মিড রাইজ বা হাই রাইজ বিল্ডিং হয়, আপনারা দেখবেন যে ৬ তলা, ৮ তলা, 10 তলা বিল্ডিং, ওগুলিতে ফায়ার সেপারেশনের জন্য কংক্রিটের স্ল্যাব হয়, কিন্তু ফ্রেমগুলি আইদার মেটাল ফ্রেম হয় অথবা স্টাডের ফ্রেম হয়, তার উপর ইনসুলেশন হবে, বাইরে সিডিং মেটেরিয়াল হয়, আর ইন্টেরিয়ারে ফিনিশিং মেটেরিয়ালটা হয়। আমরা কয়েকটা ডিটেইল দেখার চেষ্টা করব, এবং এগুলি সিভিয়ার ফাস্ট, বিকজ আমরা ওয়ার্কিং ড্রয়িং প্ল্যানিং পারমিশনে যখন কাজ করতে থাকি, আমরা কিন্তু বুঝে ফেলি যে এই ফেজটাতে কোনো ঝামেলা নাই। ওগুলিতে আমরা কনস্ট্রাকশনের জন্য সাব টেন্ডারের কাছে, সাব ভেন্ডারের কাছে এগুলি ওয়ার্কিং ড্রয়িং পাঠায় দেওয়া হয়। ওরা কিন্তু ফ্যাক্টরিতে রেডিমেড প্যানেল, রেডিমেড ট্রাস, রেডিমেড ফ্লোর, এভরিথিং তৈরি করে ফেলে। আপনার যখন অন সাইটে কাজ শুরু হয়, এটা লেস দেন 6 মান্থস পুরা কাজটা এ টু জেড 90% কেসে শেষ হয়ে যায়। সো আমাদের এখানে দেখা যায় যে আপনার প্রজেক্ট তৈরির আগে আমরা হয়তো 1 মাস কাজ করছি, 1 বছর কাজ করছি, কিন্তু যখন অন সাইট কেউ একজন প্রথম গ্রাউন্ড ব্রেকিং করলো, ঠিক 4 মাসে প্রজেক্ট শেষ। সো এই শহরে কখনো মেসি ঘটনা, এইসব দেশে কখনো মেসি একটা ঘটনা ঘটবে না যে আপনি প্রজেক্ট একটা নিলেন, ওখানে একটা গ্লিচ হলো, ভেরি আনলাইকলি আর এটা। এবং প্রজেক্টটা 2 বছর যাবত, আমাদের কুর্মিটোলা এয়ারপোর্টের সামনে একটা প্রজেক্ট আছে, আমি দেখছি এটা গত 10 বছর যাবত একটা, আমি জানি না কি, হয়তো অন্য কোনো প্রবলেম, কিন্তু এরকম ঘটনা এখানে খুবই আনলাইকলি। এটা হবে না। আপনি যখন প্রজেক্ট তৈরি করবেন, তার আগে প্রি গ্রাউন্ডে এত এক্সারসাইজ হয়, অন দা ডট কনস্ট্রাকশন শুরু হওয়ার সময় স্কেডিউল অনুযায়ী প্রজেক্টগুলি হওয়া শুরু করবে। এটা একটু ডিটেলের ব্যাপার, যারা কনস্ট্রাকশনে আছেন তারা জিনিসটা জানেন। কিন্তু এটাতে ট্রাফিকের ম্যানেজমেন্ট থাকে, এটাতে স্কেডিউলিং থাকে, কবে কোন সময় কংক্রিটের ট্রাক আসবে, কয়টা সময় রাতে আসবে, এ টু জেড 6 মাস আগে থেকে সমস্ত কিছু প্ল্যানিং করা। সো আপনি যেই দিন ঢালাই দেবেন, ওই দিন রাত্রি 3টার সময় যে আপনার কংক্রিটের মিক্সচার সাইটে আসবে, এটা এনশিওরড, এটা আসবেই যদি অন্য কিছু না হয়। এবং ভোর 7টার মধ্যে আপনি কংক্রিট কাস্টিং করার পর রাস্তা ক্লিন করে ঝাড়ু দিয়ে সিটিজেনের জন্য আপনি সব ছেড়ে দিচ্ছেন, এটা কিন্তু ক্যালকুলেটেড, এই টাইমগুলি ক্যালকুলেট করে সবকিছু করা। এর জন্য কনস্ট্রাকশন সাইটগুলি সবসময় নিট, পরিষ্কার,
আর পরিচ্ছন্ন থাকে। ইন্টারেস্টিং কাহিনী যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে কনস্ট্রাকশন ড্রয়িং, এখানে পুরা কনস্ট্রাকশন ড্রয়িং এটার একটা বই আছে, এটার একটা গাইডলাইন আছে। সো আপনি এই কনস্ট্রাকশন ডিটেল কি হবে প্রত্যেকটা 90%, এখানে একটা ট্যাগ বুক বলে একটা গল্প শুনবেন এখানে। এখানে ওই জায়গায় সিঁড়ির ডিটেল, ফাউন্ডেশনের ডিটেল, ফায়ার প্লেসের ডিটেল, রুফের ডিটেল সবকিছু ওটার মধ্যে কম্পাইলড। আপনার যেটা করতে হবে আপনার প্রজেক্টের সাথে মিল করে ওই ড্রয়িংটা আপনি সাবমিট করবেন। ও মোস্ট অফ দি কেসেস কোনো একটা প্ল্যানিং পারমিশন যখন আপনার কাছে ফেরত আসবে যে এটা দেখবেন ওই প্ল্যানিং অফিসার রেফার করছে ট্যাগ বুকের ওই পেজের ওই ডিটেলটা, এখানে দেখো এটা এখানে মিসিং, তুমি ওটা ইনকর্পোরেট করো। সো অনেকটা হলো ট্যাগ বুকটা হলো আমাদের হাদিস কোরআন টাইম সেভার্স এর মতো অনেক মিল, কিন্তু এটা বিভিন্ন প্রজেক্টের জন্য এরকম একটা কম্পাইলেশন আছে। এখানে ওই বাইবেলের মতো এটাকে ক্যারি করে কনস্ট্রাকশন যারা প্রফেশনাল তারা। এখানকার ডিটেইলটা, এই যে শীতকালের যে ডিটেইলটা, সেটার ইন্টারেস্টিং ঘটনাটা হলো ইনসুলেশন। আমাদেরকে ব্ল্যাঙ্কেট কাভারিং করতেই হয়। একটা যদি বলার চেষ্টা করি, আমাদের জিনিসটা অনেকটা এরকম যে আমরা মানুষ, আমরা একটা টি শার্ট পরছি, বাইরে যাওয়ার জন্য ঠান্ডা আমাদের একটা সোয়েটার পরতে হবে। তো সোয়েটারের পরে বরফ, সোয়েটারটা রিমেম্বার মানুষটা হলো খাঁচা, টি শার্টটা হলো আপনার স্টাইল। স্টাইল মানে হলো আপনার ইন্টেরিয়রের রং কেমন, কিভাবে আপনাকে প্রেজেন্ট করছেন। ঠান্ডা লাগছে, আপনি একটা পুল ওভার বা একটা সোয়েটার পরছেন, এটা হলো ইনসুলেশন। কিন্তু যখন বাইরে গেলেন, বাইরে স্নো ফ্লারিস পড়ছে, তার উপর আপনি একটা পাতলা উইন্ডশিটার পরলেন, এটা হলো বাইরের এনভেলপটা। এই বিল্ডিং এর পুরা এনভেলপ সিস্টেম, এই ডিটেলটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তাই। একটা এখানে যেহেতু ফ্রেম স্ট্রাকচার হয়, অ্যালুমিনিয়াম স্ট্রাকচারও হয়, ফ্রেম স্ট্রাকচারের ভিতরে আমরা ইনসুলেশন দিই। আমি যদি একটু জুম করার চেষ্টা করি, আই হোপ আমি করতে পারবো। এই 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 ফ্রেমের মধ্যে মেজর কাজটা হলো এই বাইরের যে একটা লেয়ার দেখছেন, এটা হলো আপনার টি শার্ট, এটা হলো এই ইনসুলেশনটা হলো আপনার সেই সোয়েটার। বাইরের দিকের এই এটার কত কিছু ডিটেইল আছে, এটা এক্সট্রিম আমার মনে হয় না আমার এখন শেয়ার করার দরকার, বাট এগুলির কতগুলি মেজর ইস্যু হলো যে যখন আমরা ইনসুলেশন দেই, বাসার ভিতরে যখন ময়েশ্চার থাকে, টেম্পারেচার যখন কমা শুরু করে ডিউ পয়েন্ট তৈরি হয়। ডিউ পয়েন্ট মানে ওই ইনসুলেশনের ভিতর দিয়ে টেম্পারেচার কমতে কমতে, সরি, কম টেম্পারেচার থেকে ভিতরের দিকে আস্তে আস্তে টেম্পারেচার বাড়তে বাড়তে কন্ডেনসেশন হয়। এই কন্ডেনসেশনটা এখানে আটকানোটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই এনভেলপ বিল্ডিং সায়েন্সের, যেটা ডিটেলটা পরে কোনো সময় আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আই উইল এক্সপ্লেইন। বাট পুরা বাসার ঘটনাগুলি, রেসিডেন্সিয়াল ঘটনাগুলি এই ডিটেলের উপর রিভলভ করে, এবং এইটাই হলো একমাত্র ডিটেল যেটা আসলে আমরা ফলো করি স্ট্রিক্টলি। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি আমার প্রেজেন্টেশনের সবার শেষে যে এতদিন পর্যন্ত যারা আমরা দেখে আসছি যে ব্রিকের বাড়ি, ফ্যান্টাস্টিক ব্রিকের বাসা, আমেরিকায়, কানাডায় আর বাংলাদেশে এক্সট্রিমলি দুই জিনিস। বাংলাদেশে ব্রিক ইউজ হয় হলো স্ট্রাকচার আকারে, লোড বিয়ারিং ওয়াল আকারে, কখনো হলো আরসিসি ফ্রেমের মধ্যে একটা ইনফিল আকারে, এবং এটার বাংলাদেশের কনটেক্সটে এটার একটা থার্মাল মাস আকারে ব্যবহার হয়। ও গরমটাকে অনেক আটকায় এবং শীতকালে গরমকে আবার আটকে রাখে উল্টা দিকে দেওয়ার জন্য। সো এটা একটা ক্লাইমেটিক কনসিডারেশনে খুবই ইন্টারেস্টিং একটা মেটেরিয়াল। কিন্তু এই দেশে যখনই আপনি ব্রিকের বাড়ি বা স্টোনের বাড়ি দেখছেন, অ্যাবসলিউটলি এটার কোনো স্ট্রাকচারাল ভ্যালু নাই, এটা কোনো স্ট্রাকচার ক্যারি করে না। এটা হলো বাইরের যে উইন্ডশিটার, আপনার ওই ক্যাভিটি ওয়াল বা আপনি ময়েশ্চার যে আটকাচ্ছেন, এইটার বাইরে একটা সুপারফিশিয়াল একটা ক্ল্যাডিং, যেটা ক্যান বি ভিনাইল, যেটা ক্যান বি টিম্বার, যেটা ক্যান বি মেটাল, যেটা ক্যান বি স্টোন, এনিথিং, বাট ইটস পিওরলি একটা আপনার ক্ল্যাডিং মেটেরিয়াল। এটার কোনোই থার্মাল ভ্যালু নাই, এবং এটা কালার টালার টেক্সচার এটা ওরা কসমেটিক, পিওরলি কসমেটিক কারণে এখানে ব্যবহার করে। আমি মনে হয় আমাদের প্রেজেন্টেশনের লাস্টে চলে আসলাম, একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি। আমার কি সময় আছে? ছোট্ট গল্পের সময় আছে। আচ্ছা, ছোট্ট গল্পটা বলি।
সেটা হলো আমি পড়াশোনা করতে করতে অনেকগুলি পড়াশোনা করে ফেলছি। ওই লাস্ট যে মাস্টার্সটা করেছি আমি রায়ারসন ইউনিভার্সিটিতে বিল্ডিং সায়েন্সের উপর, এই স্কিনের উপর। তা আমাদের প্রথম ক্লাস আই ওয়াজ, মানে আমি অনেক দিন পড়াইছি, আমি অনেক পড়াশোনা করছি, আই ওয়াজ ড্যাম কনফিডেন্ট যে আমার জন্য কোনো ব্যাপারই না এই বিল্ডিং সায়েন্স। আমি হাসতে হাসতে খেলতে খেলতে মাস্টার্স করে ফেলবো আরেকটা। প্রথম দিন বিল্ডিং সায়েন্সের প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছে ওরা, ব্ল্যাকবোর্ডে লেখে গ্রুপে, চারজন করে গ্রুপ। ওখানে টপিক হলো ব্রিক, কংক্রিট, ইনসুলেশন, এটা ভ্যাপার ব্যারিয়ার, এরকম ইলেকট্রিক্যাল, এরকম অনেক। তো আমরা হাসি হাসি খুশি মনে আমরা উই পিকড টপিক ব্রিক। এবং আমরা ব্রিক নিয়ে তো বাংলাদেশের লোকদের চাইতে ভালো কেউ জানে না। আমরা ফাটায় প্রেজেন্টেশন করছি এবং আনবিলিভেবল প্রেজেন্টেশন। আমি বাংলাদেশে প্রেজেন্ট করলে আই বিলিভ আমি 95% পেতাম। ওই প্রেজেন্টেশন দেওয়ার সময় যখন আমাদের প্রেজেন্টেশন দেওয়া হলো, ওই টিচারটা আমাদেরকে একটা কথা বলছে যে তুমি কি ব্রিক সম্পর্কে জানো? আমি বললাম যে হ্যাঁ আমরা জানি। ও বলল যে আমার মনে হয় তোমার আরেকটু স্টাডি করার দরকার আছে, এই বলে আমাদেরকে ফেল করাই দিছে। ঘটনাটা হলো ব্রিক আমরা যেইভাবে পারসিভ করে বাংলাদেশ থেকে আসছি, অ্যাবসলিউটলি ইটস এ ডিফারেন্ট কেস হিয়ার, ডিফারেন্ট সিনারিও হিয়ার। এখানে ব্রিক কনস্ট্রাকশন মেটেরিয়াল না, ইটস এ ক্ল্যাডিং মেটেরিয়াল। বাংলাদেশে ব্রিক ক্ল্যাডিং মেটেরিয়াল যখন আমরা ফেস ব্রিক আকারে ইউজ করি, ওটা হলো কনস্ট্রাকশন মেটেরিয়াল। এখানে হলো ফিনিশ মেটেরিয়ালও না, এটা হলো ক্ল্যাডিং মেটেরিয়াল। কেউ ইচ্ছা করলে ক্ল্যাড করে, কেউ ইচ্ছা করলে ক্ল্যাড করে না। কখনো এটাকে কনস্ট্রাকশন মেটেরিয়াল আকারে ধরাই হয় না, এটা থার্মাল কোনো ভ্যালু নাই, এটা পিওরলি কসমেটিক ক্ল্যাডিং মেটেরিয়াল আকারে। Our main objective for that assignment was the brick as a cladding material, but we took it wrong, এবং we did the whole assignment brick as a construction material. So smartly I said to my teacher, like, teacher, you never say যে কোন কনটেক্সটে ব্রিক। আমাদের লাস্ট লাইন হলো the brick কনটেক্সট হলো লেখা সাবকন্টিনেন্ট। সো ওই পয়েন্টে ও আমাদেরকে পাস করাইছে, আদারওয়াইজ উই কুড হ্যাভ মানে সিম্পলি ডিজাস্টার করতাম, আমরা ওখানে ফেল করতাম। সো ইন্টারেস্টিং হলো যে পারসেপশন ব্রিক অ্যাজ এ ব্রিক, এটা কোয়াইট ভ্যারিজ ফ্রম প্লেস টু প্লেস। এটা বাংলাদেশে একরকম, ইন্ডিয়াতে একরকম, আমার মনে হয় সুদান বা ওইসব মরুভূমিতে একরকম, আর এই শীত প্রধান দেশে এটা অ্যাবসলিউটলি আরেক রকম। ধন্যবাদ নাফিস।